দেখো, যুদ্ধ কেন যুদ্ধ কেন কবিতা লেখছে দীনেশ দাস। তার উৎস গ্রন্থের নাম হলো কাস্তে। কবির মতে কবি কি কইছেন, দীনেশ দাস কি কইছেন, উনি বলেছেন কবির মতে পৃথিবী অনেক বড়, এখানে অনেক জায়গা খালি পড়ে আছে, সেই তুলনায় পৃথিবীর এই কয়েক কোটি লোক সংখ্যা কিছুই নয়। ওনার মতে পৃথিবীটা অনেক বড়, অসংখ্য জায়গা আছে, এখন এই কিছু লোক সংখ্যা, এই কোটি লোক সংখ্যা কিছুই না ওনার কাছে। তবুও কিন্তু মানুষের মন থেকে লোভ যায় না। আমরা যত কিছুই থাক না থাক, মানুষ কিন্তু লোভী। মানুষ, একটা কথা আছে, মানুষ যা চায় মানে যেটা দেখে সেটাই পাইতে চায়, পাওয়ার আর শেষ নেই। আর সেই পাওয়ার জন্যই মানুষের মধ্যে এত লোভ। ঠিক আছে, যুদ্ধবাজরা আরো বেশি বেশি স্থান বা নিজের জায়গা দখল করে আনতে চায়। এই চাওয়াটা অনাবশ্যক, এটার প্রয়োজন নেই। ফলে স্বার্থের এই দ্বন্দ্বের কারণেই যুদ্ধ বাঁধে। যারা যুদ্ধবাজ তারা কি করে, আমার ওইটা লাগবো, ওই জায়গাটা লাগবো, ওইটা না, আমি এটা ক্যাপচার করুম, এটা আয়ত্ত করুম। এই জন্যই বিভিন্ন কারণে যুদ্ধ বাঁধে। এই যুদ্ধের ফলে কি নেমে আসে? অনর্থক মৃত্যু নেমে আসে। আর কি আসে? হানাহানি নেমে আসে পৃথিবীতে। কিন্তু এই সহজ কথাটা যুদ্ধবাজরা কোনো সময় বুঝে না। যুদ্ধের ফলে কোনোদিন কোনো ভালো ফল আসে না, সেটাতে শুধু কি আসে? ক্ষয়ক্ষতি আসে। আর মৃত্যুর হাওয়া বয়ে চলে। অনেক মৃত্যু হয়, যেটা যুদ্ধবাজরা কোনোদিনই বুঝতে পারে না। যুদ্ধ বাঁধলেই ধ্বংসকারী বন্দুক, মারণাস্ত্র, বোমা, মিসাইল, বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র চলতে থাকে। কবি এখানে তাকে মৃত্যুর হাওয়ায় উড়া হিসাবে এখানে চিহ্নিত করছেন, যে মৃত্যুর হাওয়া বয় তখন। এইসব যখন ক্ষেপণাস্ত্রগুলো চলে তখন মৃত্যুর হাওয়া বসে। এই যুদ্ধে জয়ী এবং পরাজিত দুই পক্ষই তো আসলে মানুষের সহোদর। কবিরও কইছে, কবির ভাষায় যারা যুদ্ধ করতেছে তারা তো আমার মতো মানুষ, হয়তো আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, আমাদের কেউ কাছের কেউ, কিন্তু তারপর আমরা যুদ্ধ করে সেই যুদ্ধতে মানুষের মৃত্যুতে পরিণত হয়। যুদ্ধের ফল তো মানুষের মৃত্যুই। তাই এই মারণ যুদ্ধে হার জিত কবির কাছে অর্থহীন। তাই কবি কইছেন, আমার কাছে যুদ্ধ করে যে হার জিত হয় সেটা তো অর্থহীন, কারণ সেখানে তো ক্ষয়ক্ষতি হয়, সেখানে তো ভালো কিছু হয় না। তার জন্য কবির কাছে যুদ্ধটা কি অর্থহীন, তার কোনো অর্থ নেই। তাই একটাই প্রশ্ন, বারবার এই অমানবিক পাশবিক বর্বর যুদ্ধের অভিনয় হবে কেন? কইছে এটা একটা বর্বর জাতির লক্ষণ। কইছে কেন তোমরা বারবার এই বর্বর অভিনয় করছো, কেন বারবার এই যুদ্ধ বাঁধছো? আকাশ জুড়ে মহাযুদ্ধের মহামারী, আহাম্মকদের কুটিল লোভের ফল, পরিণামে সর্বত্র অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়। কইছে যুদ্ধ যারা করে, কবি তাদেরকে আহাম্মক বলে সম্বোধন করেছে। তারা আহাম্মক, কারণ তারা যুদ্ধ করে তার পরিণতি সম্পর্কে জানে না। আর তার পরিণতি কি? তার পরিণতি হলো মৃত্যু। আর এই মৃত্যুর ফলে কবি বলেছেন যারা যুদ্ধ করে তারা হলো আহাম্মক। যুদ্ধের প্রতিরূপ ট্যাঙ্কার চাকায় বাস্তব পৃথিবীর বুকে যতটা ফাটল ধরে, মানব সম্পর্ক বিশ্বাসও ফাটল তার চেয়ে কোনো অংশ কম নয়। কুছে এই যুদ্ধের ফলে কি হয়? ট্যাঙ্কার চাকায় আমাদের বিশ্বাস যা আছে সেগুলা পিষে যায়। কোনো রকমের বিশ্বাস আমাদের থাকে না। আমাদের বুকের মধ্যে ফাটল ধরে, মানব সম্পর্কে ফাটল ধরে, বিশ্বাসে ফাটল ধরে। যুদ্ধবাজদের তৈরি করা ক্ষত বিক্ষত এই বিশ্বে তার সমস্ত কথা ও গানের পিন তথা মূল সুর যেন আটকে গিয়েছে, কবি বলে মনে করেছেন। কবি কইতাছে এই যুদ্ধের ফলে যে এত ক্ষয়ক্ষতি হচ্ছে, এই সমস্ত গানের যে একটা মূল সুর সেটা যেন থেমে গেছে, সেটা যেন স্তব্ধ হয়ে গেছে। এখন তাই বারংবার যুদ্ধ কেন হবে এই প্রশ্নটি কবির কণ্ঠে। তাই কবি বারবার এইসব চিত্র দেখে, এইসব ছবি দেখে, এইসব যুদ্ধবাজদের এইসব কীর্তিকাণ্ড দেখে কবির মনে বারবার একই প্রশ্ন, কেন হবে বারবার এই যুদ্ধ? কেন হবে বারবার এই বর্বর অভিনয়? কবির কাছে এখন একটাই
যুদ্ধ কেন হবে? একটাই প্রশ্ন। এমন একটি পরিস্থিতিতে কবি ধ্বংসাত্মক কাজ ছেড়ে সৃষ্টিশীল ও গঠনমূলক কাজে সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন। কবি এই জন্যই কইছে, তোমরা ধ্বংসাত্মক কাজ থেকে সইরায়া এমন কাজ করো যেটা সমাজের মঙ্গল হয়। তিনি পরামর্শ দিয়েছেন, পরিত্যক্ত জলাভূমিকে সমতল মাঠ করে জঙ্গল কেটে ভেঙে চুরে পিষে বাসযোগ্য নিজের অধীন করে মানব কল্যাণে ব্যবহার করো। যেসব জায়গায় জঙ্গল আছে, জলা আছে, যেগুলোতে বসবাস করা যায় না, সেগুলোকে বসবাসযোগ্য করে তুলো। সেগুলোকে কেটে বসবাসযোগ্য, ভেঙে চুরে পিষে বসবাসযোগ্য করে তোলো, মানব কল্যাণে ব্যবহার করো। এমনকি মেরু প্রদেশেও প্যারাশুটে নেমে বসতি স্থাপন চ্যালেঞ্জ দিতে বলেছেন। এমনকি মেরু প্রদেশ, যেসব দেশে মানুষজন সেই সব দেশে প্যারাশুট দিয়ে নেমে সেখানে বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করো মানব কল্যাণের জন্য। বলেছেন, মধ্য এশিয়ার দুর্গম এলাকা কিরগিজ ও ইউরোপের তৃণভূমি অঞ্চলে স্ট্যাপিস বীজ বুনে ফসল উৎপাদনের সম্ভাবনার কথা। বলছে যেই সব জায়গায় কোনোদিন ফসল হয় না, যেমন কিরগিজ, স্ট্যাপিস এবং ইউরোপের তৃণভূমি অঞ্চলে, ওই সব জায়গায় বীজ বুনে ফসল ফলানোর জন্য চেষ্টা করার কথা বলা হয়েছে। বিজ্ঞানের তাপ তথা ধ্বংসকারী শক্তিকে তিনি চান না। বিজ্ঞানের যে তাপ সেটা তিনি চান না, তাই তিনি বলছেন বিজ্ঞানের তাপ নয়, আলো তুলে ধরো, একটা লাইন বলেছেন তিনি। তাই বলেছেন বিজ্ঞানের সেই ধ্বংসকারী তাপ নয়, তাপ তিনি চান না, তিনি তাপ ধ্বংসকারী শক্তিকে তিনি চান না, তিনি চান বিজ্ঞানের কল্যাণপ্রদ মানব সভায় উপযোগী আলোকে। তাই বিজ্ঞানের আলোকে তুলে ধরার জন্য তিনি মানব সমাজের কাছে আহ্বান জানিয়েছেন। সেই আলোকেই মানবতার পথে তুলে ধরতে বলেছেন যুদ্ধবিরোধী কবি দীনেশ দাস। কবি কি করেছেন? সেই আলোকেই মানবতার পথে তুলে ধরতে বলেছেন। যে বিজ্ঞানের আলোটা আছে এটা মানব সমাজে তুলে ধরো, তাহলে কি হবে? তাহলে আমরা সবাই মঙ্গল হবে। আর মানুষের মঙ্গলের জন্যই কবি বলেছেন যুদ্ধ হবে কেন বারবার। তাই তিনি বলেছেন, যারা যুদ্ধ করে তারা আহম্মক কেন হবে যুদ্ধে বারবার, কেন এই তোমরা করছো বর্বর অভিনয়। কবি যারা যুদ্ধ করছেন তাদেরকে তিনি বর্বর বলে অভিহিত করেছেন, কারণ যুদ্ধ করে কোনোদিন কোনো কিছুর ভালো ফল পাওয়া যায় না। যুদ্ধ একমাত্র ধ্বংসের